শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলার আয়োজিত শিক্ষায় সম্পদ লেটস স্টাডি ইন বেঙ্গল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আলোচনা শুরু করব, তার আগে আলাপ পর্বটা আরও একবার চটজলদি সেরে নিই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সমিত রে, চেয়ারম্যান রাইস গ্রুপ, চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পার্থপ্রতিম দাস, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর পার্থ সরকার, প্রিন্সিপাল, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, এডুকেশনিস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা প্রত্যেকেই তো ডারউইনের বিবর্তনবাদ পড়েছি, কম বেশি প্রত্যেকেই এখানে পড়েছি, এবং আমরা দেখেছি সম্প্রতিকালে কোথাও না কোথাও একটু প্রশ্ন উঠেছে যে এটা পাঠ্যসূচিতে থাকবে কি থাকবে না। না, সেই প্রশ্নতে যাচ্ছি না। বিবর্তনবাদ এই জন্য বলছি কারণ বিবর্তনবাদ মানেই আমরা জানি যার মূল ভিত্তি হচ্ছে ধারাবাহিকতার পথে উত্তরণ। এই যেমন ডাইনোসর একদিনে তো উধাও হয়ে যায়নি, বা বাঁদর থেকে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, এই যে প্রক্রিয়াটা, এটাও একদিনে নয়। ঠিক তেমনই প্রাণী জগতে বিবর্তন যেমন সত্য, সমাজে একটা সুষ্ঠু সমাজ গড়তে শিক্ষার পথ, শিক্ষার প্রসারণ, বিবিধ পথ, সেটাও কিন্তু সত্য। এত কথা কেন বললাম? আসলে আলোচনাটাই আমাদের ভরসা থাকুক বাংলার শিক্ষায়। আমরা দেখেছি বিগত বেশ সময় ধরে যে দিল্লি, মুম্বাই, পুনে, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় পড়ুয়ারা যাচ্ছেন, চাকরিমুখী বিদ্যার জন্য তারা যাচ্ছেন। কিন্তু কোথাও না কোথাও বাংলাতেও তো এবার ভরসাটা রাখতে হবে। মানে আমাদের বাংলার শিক্ষা আধুনিক পরিকাঠামোর সাথে কতটা এগিয়েছে, এখানে যারা পড়ুয়ারা রয়েছেন তাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে আধুনিক পরিকাঠামোর কথা বললে বাংলার শিক্ষা ব্যবস্থাটা কোথায় দাঁড়িয়ে। প্রথমেই আমি যাব প্রফেসর সৌমিত্রের কাছে। সৌমিতবাবু, আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমি নিউজ 18কে ভীষণ ধন্যবাদ জানাবো এই ধরনের প্রোগ্রাম করার জন্য, কারণ গত বছরও আমি ঠিক এই রকম একটা প্রোগ্রামেই এসেছিলাম। এবং সঙ্গে ধন্যবাদ জানাবো যারা আগামী দিনে যে ছাত্রছাত্রীরা রয়েছো, যারা এখানে অংশগ্রহণ করেছো, তাদের আমি বলবো যে আজকে আমরা অনেকেই যারা রয়েছি তাদের যে আলোচনা এবং ভাবনা, এটা কিন্তু তোমাদের খুব সিরিয়াসলি বোঝা দরকার, যা তোমাদের আগামী দিনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করব। আজকের যে প্রশ্নটা এসছে যে পশ্চিমবঙ্গের যে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান রয়েছে তার উপর আমরা কীভাবে ভরসা রাখব, আমি বলতে চাই যে একেতেই আমাদের প্রাইভেটেশন শুরু হয়েছিল একটু দেরিতে। পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের অন্যান্য স্টেটে প্রায় যখন আরম্ভ হয়েছিল তার থেকে আমরা 18 থেকে 22 বছর পরে প্রাইভেটেশন আরম্ভ হয় আমাদের স্টেটে। তাই প্রথম 8-10 বছর লাগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সময়ে আমরা সত্যি কিছুটা পিছিয়ে ছিলাম, এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েদের বিশেষত সেই রাজ্যে যেতে বাধ্য হয়েছিলেন বা বাধ্য করা হয়েছে। কিন্তু দীর্ঘ প্রায় লাস্ট 12-13-14 বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গে যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এখানে অনেক ইউনিভার্সিটির কর্তারা রয়েছেন, আমি বলবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে ইনফ্রাস্ট্রাকচার এবং তার যে পরিস্থিতি, এটা কিন্তু অনেক ভালো অনেক রাজ্য থেকেও। কিন্তু আমি দেখেছি যে বাঙালিরা সাধারণত একটু আবেগে সিদ্ধান্ত নেয় যে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে চলে গিয়ে অন্য জায়গায় পড়াশোনা করলে পরেই আমার একটা চাকরি ভালো হবে। কিন্তু প্রায় 30 থেকে 40% ছেলেমেয়েকে আমি দেখেছি দীর্ঘ সময়ের মধ্যে তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছে, অনেক অর্থ খরচ করেছে, কিন্তু গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর কিন্তু আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে হয়েছে, কারণ ওখান থেকে চাকরিটা পাওয়া যায়নি। চাকরি পাবার জন্য কোনো একটি রাজ্যের পার্টিকুলার প্রতিষ্ঠানে গেলেই কিন্তু হয় না, নিজেকেও পড়াশোনা করতে হয়। পশ্চিমবঙ্গেও কিন্তু অনেক ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করেছে, অথচ সেক্টর 5-এ আমরা এখন দেখতে পাই যে প্রচুর ছেলেমেয়েরা ওখানে চাকরি করছে। কিন্তু তাই আমাদের রাজ্যকে ঠিকমতো তুলে ধরতে হবে এবং আমাদের রাজ্যের পড়াশোনার উপর ভীষণ কনফিডেন্স রাখতে হবে, তাহলে কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছতে পারবো, এবং সেই সম্ভাবনা পূর্ণ মাত্রায় কিন্তু এই রাজ্যে রয়েছে।
একদমই সমিতবাবু, এবং এই জায়গা থেকেই ডক্টর পার্থপ্রতিমবাবু আপনার থেকে একবার জানার চেষ্টা করব, যেমনটা সমিতবাবু বলছিলেন যে কোথাও না কোথাও আবেগপ্রবণ হয়ে গেলে হবে না। পড়াশোনার ক্ষেত্রে আমরা পরিকাঠামোটা দেখছি, পরিকাঠামো যেমন আধুনিকতর হচ্ছে, সেই জায়গায় পরিকাঠামো নিয়ে আলোচনা করার পরেই তো সুযোগ, যেমনটা উনি উদাহরণ দিলেন একের পর এক। সেই জায়গা থেকে আপনার থেকে একবার একটু জানার চেষ্টা করব যে পরিকাঠামো নিয়ে আলোচনা করলাম, তাহলে সুযোগ কতটা? কারণ এখানে যে পড়ুয়ারা রয়েছেন তাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসছে যে পড়াশোনা তো করলাম, এবার সুযোগ কতটা রয়েছে? প্রথমে আমি ধন্যবাদ জানাবো নিউজ 18 বাংলাকে এত সুন্দর একটা আলোচনা সভার আয়োজন করার জন্য। আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। এবারে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে তার থেকে 12 বছর পিছিয়ে গেলাম। পশ্চিমবঙ্গ থেকে প্রাথমিক শিক্ষায় প্রত্যেক বছর প্রায় 20 লাখ ছাত্রছাত্রী ক্লাস 5-6-এ ভর্তি হয়। এবারে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন, যেসব ছাত্রছাত্রী, তারা 2 বছর আগে মাধ্যমিক দিয়েছিলেন। সেই মাধ্যমিকে 2022 সালের মাধ্যমিকে অ্যাপিয়ার হয়েছিল 10,90,000 মতো ছাত্রছাত্রী, তার মধ্যে পাশ করেছিল 9.65 লাখ। তারা আবার উচ্চ মাধ্যমিকে এলো। উচ্চ মাধ্যমিকে এবারে 2024-এ সফলভাবে পাশ করেছে 6.95 লাখ, 6,95,000। তার মানে আমরা 20 লক্ষতে শুরু করেছিলাম, সেই স্টুডেন্টগুলো এসে উচ্চ মাধ্যমিক পাশ করলো কাছাকাছি 7 লাখ। তার মানে 13 লাখ চলে গেল। কোথায় গেল তারা? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর, এবারে উচ্চ মাধ্যমিক পাশ করলো, এখন ভর্তির প্রক্রিয়া চলছে কলেজে কলেজে। ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় আমাদের প্রাইভেট কলেজগুলো, ম্যাকআউট যে ইউনিভার্সিটি আছে সেগুলোতে প্রায় 100টা কলেজ আছে, কাছাকাছি 100। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, আর কিছু সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আর সাধারণ ডিগ্রি কলেজ। এই তো আমাদের শিক্ষার সুযোগ। সেখানে প্রত্যেক বছরই আমরা কারিগরি বিশ্ববিদ্যালয় যেটা আছে তার অধীনে যেসব প্রাইভেট কলেজগুলো আছে তাদের ভর্তির হার কিন্তু খুব আশাব্যঞ্জক নয়। কাছাকাছি 25,000-এর মতো ভর্তি হয়, প্লাস সরকারি সুযোগ সুবিধা যেসব কলেজ আছে সেগুলোতে। আমি ধরে নিলাম 50,000-ই ইঞ্জিনিয়ারিং ছাত্র ভর্তি হলো। তারপরের কিছুটা হচ্ছে মেডিকেল শিক্ষা। এখানে প্রায় পশ্চিমবঙ্গে MBBS নিয়ে সিট আছে 4,725 মতো কাছাকাছি। তারা তো মোটামুটি ভর্তি হলো। বাকি ছেলেগুলো এবারে সাধারণ ডিগ্রি কলেজ, না হয় যারা ইঞ্জিনিয়ারিংয়ে র্যাঙ্ক করেছিল এবারে তারা বাইরে যাওয়া শুরু করলো। মোটামুটি গড়পড়তা হিসেবে দেখা গেছে বছরে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 500 কোটি টাকা ট্রেন আউট হচ্ছে বাইরের কলেজগুলোতে। ছাত্রছাত্রীরা বেরিয়ে যাচ্ছে। তারা আগে 90-এর দিকে আগে হায়দ্রাবাদ যেত, পুনে যেত, এখন ব্যাঙ্গালোর, আমাদের পড়শি রাজ্য এখন উড়িষ্যাতেও যাচ্ছে। তার মানে সরকারের একটা বিশাল পরিমাণ রেভিনিউ কিন্তু লস হচ্ছে। পরিকাঠামো বা পুঁথিগত শিক্ষা, তার পাশাপাশি পেশাগত অনুশীলন বা পেশাগত শিক্ষাটাও অত্যন্ত জরুরি আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক পরিকাঠামোতে। সেই জায়গা থেকে আপনি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন এই পেশাদার অনুশীলন বা পেশাগত শিক্ষা নিয়ে? প্রথমত ধন্যবাদ জানাই নিউজ 18-কে, একটা এই সুন্দর সুযোগ দিয়েছেন যেখানে আলোচনা করা যাচ্ছে। প্রথম কথা বলি যে পরিকাঠামোগত ব্যবস্থা নিয়ে যেটা কথা হচ্ছে, এখন কিন্তু আমাদের রাজ্যে আমরা যথেষ্ট উন্নত পরিকাঠামো আমাদের কাছে আছে। আমরা এই ধারণা আজ অবধি কিন্তু ধরে চলেছি যে আমরা বাইরে ভালো দেখতে পারি, আমাদের রাজ্যে আমরা দেখতে পারি না। আমি খুব দম্ভর সাথে বলবো, এখন সরকারি অনুষ্ঠান হোক বা বেসরকারি ভালো অনুষ্ঠানগুলোতে যথেষ্ট ভালো পরিকাঠামো আছে। এখন কিন্তু খুব ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে আমাদের যথেষ্ট উন্নত ধরনের শিক্ষার ব্যবস্থা হতে পেরেছে।
যেটা সবাই চায় যে পড়ার পরে একটা হাতে চাকরি, আজকাল এইসব অনুষ্ঠানগুলো থেকে কিন্তু চাকরিও পায় ছেলেমেয়েরা। যেটা আমরা দেখেছি যে বাইরে পড়ে আমরা হয়তো চাকরি পাবো বলে যে আশাতে যে জিনিসটা অনেক ছেলে মেয়ে কিন্তু গেছে, হয়তো তারা ঘুরে এসেছে, এসে হয়তো পরে নিজের চেষ্টাই ফের আরেকবার চাকরির জন্য চেষ্টা করেছে। তো এই মুহূর্তে এই বলবো আমি যে আমাদের রাজ্যে কিন্তু বৃত্তিগত শিক্ষা খুবই উন্নত মানের এখনো। সিদ্ধার্থবাবু, আপনার কাছে একবার আসবো। যেমন উনি বলছিলেন যে ফিট ফর দ্য ইন্ডাস্ট্রি, তিনি উদাহরণ দিলেন। তো সেক্ষেত্রে আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা মানে 5টা প্যারামিটারের উপর দাঁড়িয়ে, যেমন পরিকাঠামো রয়েছে, সুযোগ রয়েছে, মৌলিক স্বাস্থ্য রয়েছে, পরিচালন ব্যবস্থা রয়েছে এবং শিক্ষার ফলাফল। এই 5টা প্যারামিটার যদি আমরা দেখি, সেই 5টা প্যারামিটারকে আপনি সামগ্রিকভাবে কি বলবেন, মানে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে? নমস্কার। এই সান্ধ্য মুহূর্তে নিউজ 18 বাংলার কর্মকর্তাদের প্রীতি শুভেচ্ছা জানাই। প্রিয় সঞ্চালিকা, একটা খুব বৃহৎ এবং একটি মহৎ দিক তিনি তুলে ধরার চেষ্টা করলেন, যে বাংলার সামগ্রিক শিক্ষা জগতের মধ্য দিয়ে শিক্ষা সম্পদের রক্ষার মধ্য দিয়ে বাংলার ছাত্রছাত্রীরা কেন বাংলামুখী হবে না, কোন মরীচিকার দৌড়ে তারা বিদেশ যাবে। একটু যদি আমরা পিছিয়ে যাই, 170 বছর আগের একটি মুহূর্ত। একজন শিক্ষা বিভাগের এক সহকারী ইন্সপেক্টর, তিনি স্কুল পরিদর্শন করতে চলেছেন। তো রাস্তায় যেতে যেতে তিনি কিছু কোমলমতি ছেলে মেয়েদের দেখতে পেলেন। দেখার পর তার চিন্তার এই উদয় হলো, এদের জন্য আমি কি করতে পারি। ওই পালকিতে বসেই তিনি ছোট ছোট শব্দগুচ্ছ রচনা করলেন। অজ, আমো, ইটো, অচল, অধম, ভালো জল ইত্যাদি ইত্যাদি। এবং বাংলা শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টির একটি যুগান্তকারী মুহূর্ত তখনই সৃষ্টি হলো। বলাই বাহুল্য, যে মানুষটি এই আলোড়ন তুলে আনলেন, তিনি বর্ণপরিচয়ের স্রষ্টা, অবিভক্ত মেদিনীপুরের প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহোদয়। শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতির দিকটুকু তিনি আনুষ্ঠানিকভাবেই কিন্তু সেদিন তিনি প্রথিত করলেন। কিন্তু প্রদীপ জ্বলার আগে একটু সলতে পাকানোর ব্যাপার থাকে। আরেকটু যদি আমরা পিছিয়ে যাই, আমরা দেখব যে ফাহিয়েন আসছেন, হিউয়েনসান আসছেন এই দক্ষিণবঙ্গের। এখানকার শিক্ষা ব্যবস্থার জ্ঞান চর্চাকে তারা প্রশংসা করছেন। তখনও কিন্তু বাংলা ভাষা একেবারে আঁতুড় ঘরে। আস্তে আস্তে করে ভাষা তৈরি হচ্ছে, আমাদের ভাষার সঙ্গে সংশ্লিষ্ট কৃষ্টিও তৈরি হচ্ছে। চর্যাপদ এসে গেল। আরেকটু এগিয়ে মধ্যযুগে চৈতন্যদেব এবং মোঘল আমলে বাংলা ভাষার তখনও হাঁটি হাঁটি পা পা অবস্থা। কিন্তু কিছুটা মুখ থুবড়ে পড়ল ইংরেজ আমলে। রাজভাষা হয়ে গেল ইংরেজ। আমাদের ভাষা, সংস্কৃতি সব কিছু যেন কোথায়
তলিয়ে গেল কি না, ফল্গু ধারার মতন কিন্তু বহমান হতে লাগলো। তাই একেবারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে ব্রিটিশ অস্তমিত যাওয়া পর্যন্ত যে সমস্ত শিক্ষাবিদ তারা আবির্ভূত হলেন এই বাংলার শিক্ষা জগৎ, শিক্ষার সম্পদকে সমৃদ্ধ করার লক্ষ্যে। এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমরা বিদ্যাসাগর মশাইকে যেমন পেয়েছি, তেমনি আমরা পেয়েছি রবীন্দ্রনাথকে, তেমনি আমরা পেয়েছি বিবেকানন্দকে। এই শিক্ষা ছেড়ে আমরা কোথায় যাব? একদমই। পার্থবাবু, আপনার থেকে একবার জানার চেষ্টা করবো যে এই যে পুঁথিগত শিক্ষা এবং পেশাগত শিক্ষা, যেমনটা সমিতবাবু উদাহরণ দিচ্ছিলেন যে আমাদের তো চাকরির পরিধিটা বেড়েছে, মানে শুধুমাত্র অনার্স কোর্স করে আমি টিচার হব তা তো নয়। তো সেক্ষেত্রে সুলভে, মানে আপনি যদি শিক্ষার্থীদেরকে বলেন যে আমাদের রাজ্যে সুলভে পড়ার সুযোগ কতটা রয়েছে? পুঁথিগত শিক্ষা আর পেশাগত শিক্ষা এই দুটো কিন্তু যে ডিফারেন্স যেটা বলছেন বা যেটা গ্যাপ আছে যেটা বলছেন, সেটার মধ্যে কিন্তু এখন নতুন শিক্ষাধারা পদ্ধতিতে এটা কিন্তু কম হতে যাচ্ছে। যেমন কি এখন ধরুন কোনো ছাত্র যদি এখন ইঞ্জিনিয়ারিং শিক্ষাতে আসে, তাহলে তাকে আজ এই মুহূর্তে তাকে 4 বছরের মধ্যে ও পড়াশোনার মধ্যে ইন্টার্নশিপ ওকে করতে হচ্ছে। ইন্টার্নশিপটা কোথায় করবে? তাকে গিয়ে ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে হচ্ছে। আর এটা খুব শিগগিরই কিন্তু এটা একটা অলমোস্ট একটা সেমিস্টার 6 মাসের জন্য ওকে চলে যেতে হবে ইন্ডাস্ট্রির মধ্যে। যার দরুন কি হবে, ওই ইন্ডাস্ট্রির মধ্যে যে কাজটা দরকার বা যে জিনিসটা দরকার সেইটাই জানবে, যার ফলে ও যখন নিজে গ্র্যাজুয়েট হয়ে বেরোবে সেই ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হবে বা সেই ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে। এই রকম ধরনের কিন্তু গত 3 বছরের মধ্যে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এই জিনিসটা আরম্ভ হয়েছে। আর যার দরুন ছেলেমেয়েরা এবং এই ব্যালেন্সটাও বোধহয় করা হচ্ছে একদমই। এবং পার্থপ্রতিম বাবু, আপনার কাছে আসবো। সমিতবাবু একটু আগেই বলছিলেন যে এই গেল রবটা এবার বন্ধ করতে হবে, এটা বোধহয় সেই সময়টা এসেছে। আপনি শুরুতেই একটু কোথাও না কোথাও বলছিলেন, কিছু ডেটা দিচ্ছিলেন। তাহলে খুব সংক্ষেপে জিজ্ঞাসা করবো, কারণ আর আমাদের হাতে একদম সময় নেই, অনুষ্ঠান এক্ষুনি শেষ করতে হবে। গেল রবটা বন্ধ করে আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দেন। হতাশ হওয়ার কিছু নেই। আর একটু তথ্য দিচ্ছি আমি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যেসব রিসার্চ জার্নালের লিস্টিং করে, গতবার যেসব রিসার্চ জার্নালের লিস্ট বেরিয়েছিল প্রায় 2 লাখ ওরা লিস্টিং করেছিল, তার মধ্যে 3500 কিন্তু ভারতীয় জার্নালের পেপার ছিল। এবং তার মধ্যে প্রায় 60% বাঙালিদের গ্রুপ। তার মানে মেধার কোনো অভাব নেই বাংলায়, শুধু নার্চার করা। সিদ্ধার্থবাবু, সময় খুব কম এই প্যানেলটা শেষ করার জন্য। আপনার থেকে জানার চেষ্টা করবো যে এই যে ভরসা থাকুক বাংলার শিক্ষায়, কি বলবেন আমাদের পড়ুয়াদেরকে? আমি বলবো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে আমাদের প্রাচীন ভারতবর্ষ একটি কথা বলেছে যে যা বিদ্যা সা বিমুক্তয়। শিক্ষা তো তাই হবে যা আমাদের মুক্ত করবে গোড়ামি থেকে, কুসংস্কার থেকে। শিক্ষা হবে সেই রকমই। শিক্ষা হবে আত্মন মোক্ষার্তন জগদ্ধিতায়চ, নিজের মুক্তির সঙ্গে সঙ্গে জগতেরও কল্যাণ। এই শিক্ষায় আমার ছাত্রছাত্রীরা শিক্ষিত হবে। পয়গম্বর এক কথা বলেছিলেন, অদ্ভুত একটি কথা বলেছিলেন হযরত মুহাম্মদ, যে জ্ঞান চর্চাই হলো মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। 1400 বছর আগে এটি কম কথা ছিল না, আমাদের মুগ্ধ করে। রবীন্দ্রনাথ বলছেন বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা হবে, ছাত্ররা শিক্ষিত হবে। আর তিনি বললেন যে শিক্ষার মধ্য দিয়ে আমাদের পরিপূর্ণতা আসবে, স্বামী বিবেকানন্দ। এই শিক্ষার আদর্শই হবে আমাদের বাংলার সম্পদ। এই শিক্ষাই আমাদের বাংলার আশ্রয় হোক, প্রশ্রয় হোক, আমাদের গৌরব হোক, আমাদের ভরসা হোক, এই কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, আমাদের প্যানেলিস্ট প্রত্যেককে ধন্যবাদ জানাবো। জাস্ট 1 মিনিট বলি। আচ্ছা, এবারও যে আমাদের ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং বেরিয়েছে তার মধ্যে
ফার্স্ট এবং থার্ড সেটা কিন্তু পশ্চিমবঙ্গেরই কি হচ্ছে ইউনিভার্সিটি রয়েছে, বাহ। রাইট, এবং সেটা সরকারি ইউনিভার্সিটি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে উনি স্ট্যানফোর্ডের কথা বললেন, প্রতিবার স্ট্যানফোর্ড 100 জন সায়েন্টিস্টের নামের তালিকা বার করেন, তার মধ্যে 18 জন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, আর আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে আছে 2 জন, এবং তার আরও 3-4 জন আছে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে। তাহলে একটা রাজ্য থেকে যদি প্রায় 20 থেকে 25 জন 100 জনের মধ্যে থাকে, সব হচ্ছে বাঙালি, তাহলে আমরা আশার আলো দেখতেই পারি যে পশ্চিমবঙ্গে ভালো পড়াশোনা হয় এবং হবে, ছাত্রছাত্রীদের থাকতে হবে। কনক্লুশনে বলা যেতেই পারে যে ভরসা থাকুক বাংলার শিক্ষায় নয়, ভরসা আছে বাংলার শিক্ষায়। প্যানেলটা এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।